আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মিস্টার ফয়সাল, সি ফুড কোম্পানির অডিট রিপোর্ট তৈরি করার জন্য আজই আপনাকে ইভিনিং ফ্লাইটে কক্সবাজার যেতে হবে। আজই? হ্যাঁ, ওদের ইমিডিয়েট অডিট রিপোর্ট দরকার। এই নিন টিকিট। কিন্তু দুটো টিকিট? আপনার সাথে ভাবিও যাবেন তাই, এটাই কোম্পানির নিয়ম। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। কি হলো? তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি? আজ ইভিনিং ফ্লাইটে তুমি আর আমি কক্সবাজার যাচ্ছি। সত্যি? জি, সাগর সৈকতে উচ্ছল আনন্দে গভীর অনুভূতিতে হারিয়ে যাব আমরা দুজন। ভুল করছেন কবি সাহেব, আমরা তিনজন। আর সব অনুভূতির 12টা বাজিয়ে দেবে খোকার চিৎকার। আমি সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি। তুমি বরং মার এক্সট্রা প্লেট আর রিপোর্টটা নিয়ে ডাক্তার সাথে দেখা করো। হ্যাঁ, ঠিক বলেছ। বুকে বুকে একটা স্পট দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই। প্রপার ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। ওষুধগুলো যথারীতি চলবে, তবে এই মুহূর্তে ওনার হাওয়া পরিবর্তনের খুবই প্রয়োজন। কিছুদিন কক্সবাজার থেকে ঘুরিয়ে আনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাস, আমার দায়িত্ব শেষ। এবার তুমি আদেশ করলে তোমার হাত ধরে বেরিয়ে পড়তে পারি। রিনি, ডাক্তার বললেন মার হাওয়া পরিবর্তনের খুব দরকার। বুকে একটা স্পট ধরা পড়েছে। তুমি না গিয়ে যদি মাকে... বেশ তো, আমি মার সবকিছু গুছিয়ে দিচ্ছি। আসলে পুরো ব্যাপারটাই যেন কেমন হয়ে গেল। আমি জানি রিনি তোমার কষ্ট হচ্ছে, মনে মনে হয়তো রাগও হচ্ছে, কিন্তু এছাড়া তো আমার কোনো পথ নেই। এই মুহূর্তে যে আরেকটা টিকিটের ব্যবস্থা করবো তারও সময় নেই। কি যে করি। খামোখা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো, মায়ের জিনিসপত্রগুলো ঠিক মতো গুছাতে দাও। তার মানে তুমি সত্যি রাগ করেছো? কি করে বুঝলে? তোমার কণ্ঠস্বরের ভাব দেখে। তার মানে? মানে সোজা, তোমার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে আছে। মায়ের যাওয়াটাকে তুমি সহজভাবে মেনে নিতে পারছো না। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। যতই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো না কেন, আসলে যে তুমি রাগ করেছো এটা সত্যি। এতটাই যখন বুঝতে পেরেছো, তখন শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? কথার পিঠে কথা আসে তাই বলছি। সত্যি কথাটা স্বীকার করতে তোমার কোথায় যেন একটু বাধে। মনটাকে একটু বড় করার চেষ্টা করো, বুঝলে? ছোটখাটো ব্যাপার নিয়ে অসভ্যের মতো তর্ক করো না। অসুস্থ মাকে নিয়ে কক্সবাজার যাওয়া প্রয়োজন, সেটা আমি তোমার চেয়ে কম বুঝি না। হ্যাঁ, তার প্রমাণ তো তোমার ব্যবহারই পাচ্ছি। কি বলতে চাও তুমি? চেহারা দেখেই মনের কথা বোঝা যায়, মুখে বলতে হয় না। বেশ তো, আমি স্বীকার করছি আমি রাগ করেছি। আমার মন ছোট, আমি ছোট লোক। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনোদিন প্লেনে চড়েনি, কক্সবাজারে যায়নি, সমুদ্র দেখেনি। সেখানে যাওয়ার জন্য আমার মন পুড়ে যাচ্ছে, তোমার পা ধরে পড়ে আছি। তা জানো তোমার মাকে নিয়ে কে তোমাকে বারণ করেছে, কে আজকে দেখেছে? ফয়সালের সাথে তুমি যাবে বৌমা? রিনি যাবে না, আমার সাথে তুমি যাবে। অসম্ভব। বিয়ের পর বৌমা তোর সাথে কোনোদিন কোথাও বাইরে বেড়াতে যায়নি, তারও তো স্বাদ আহ্লাদ বলে একটা কিছু থাকতে পারে। তোমার বৌমার স্বাদ আহ্লাদের চাইতে তোমার যাওয়ার প্রয়োজনটা বেশি, তাই তুমি যাবে। খোকা, আমি বলছি বৌমাই যাবে। না, তুমি যাবে। যেতে হলে বৌমা যাবে, আমি যাব না। বেশ, তোমাদের কারোই যেতে হবে না, আমি একাই যাব। খোকা, রাগ করে যাচ্ছিস যা,
কিন্তু দাদু ভাইয়ের জন্মদিনের আগেই ফিরে আসবি কিন্তু। যেখানে তুমি অসুস্থ সেখানে কোনো হই হুল্লোড় চলতে পারে না, তাই জন্মদিনের উৎসব হবে না। খোকা খোকা খোকা, পাগলামি করিস না, ফিরে আসবি কিন্তু। জন্মদিন হবে কি হবে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ছেলের জন্মদিন এ বাড়িতে হবে না বলেই যে ও বাড়িতে হবে, এটা আমি সহজভাবে মেনে নিতে পারছি না। তাতে কি হয়েছে? দাদু ভাইকে নিয়ে আমার যেমন আনন্দ করতে ইচ্ছে করে, তেমনি বেআই সাহেব যদি দাদু ভাইকে নিয়ে আনন্দ করতে চায়, তাতে তার অন্যায় কোথায়? যে আনন্দ অভাব অনটনের সংসারকে উপহাস করে, যে আনন্দ মায়ের অসুস্থতাকে উপেক্ষা করে, সেই আনন্দে তুমি কোনো অন্যায় খুঁজে না পেলেও আমি অন্যায় বলে মনে করব। এই তো আমার দাদু ভাই এসে গেছে। দাদু ভাই এসো এসো। বাবা, একেবারে রাজপুত্রের মতো লাগছে। এবার জামা কাপড় ছেড়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমোবে, কেমন? কখন এলে? দেখো, মানে তুমি যাবার পর বাবা এমন জোর করে ধরলেন যে আমি না করতে পারিনি। তুমি কিছু মনে করো না। না, মনে করার কি আছে? ঐশ্বর্যের প্রতিপত্তির সামনে গরিব মানুষদের মনের কি দাম আছে বলো? এটা কিন্তু রাগের কথা হলো, তবুও বলি একবার গিয়ে ছেলেকে আশীর্বাদও তো করে আসতে পারতে। ছেলে যখন বড়লোক দাদুর আশীর্বাদ পেয়েছে, তখন গরিব বাবার আশীর্বাদের কোনো প্রয়োজন আছে কি? স্পষ্টভাবে বললেই তো পারো, তুমি ঐশ্বর্যকে ঘৃণা করো বলেই আমাদের বাড়িতে যাওনি। মিথ্যার আশ্রয় নিয়ে এই সত্যকে কেন গোপন করছো? নিষ্ঠুর সত্যকে অনেকে সহ্য করতে পারে না, তাই। সত্যকে মেনে নেবার মতো সৎ সাহসটুকু আমার আছে। বলো, কি বলতে চাও? যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে বাপের টাকায় বিলাসিতায় গা ভাসাতে গিয়েছিলে, যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে আমার দারিদ্রতাকে বিদ্রুপ করতে গিয়েছিলে, যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে বাপের বাড়িতে কিছু ভালো মন্দ খেতে গিয়েছিলে, যা জোগাড় করার যোগ্যতা আমার নেই। ফায়সাল, তুমি এত নীচ, এত ছোট। নিজ আমি নই, তুমি। ছোট আমি নই, তুমি। সেদিন অসুস্থ মাকে রেখে বাবার অসুখের মিথ্যে অজুহাতে বাপের বাড়িতে যাওনি তুমি? এই সংসারের নিত্যদিনের ডাল ভাতে অরুচি ধরায় লোভ সামলাতে না পেরে বাপের সামনে বসে সেদিন পোলা মাংস খাও নেই? বাপ মেয়ে দুজন বসে এই সংসারের সমালোচনা করে স্বামীর যোগ্যতাকে উপহাস করনি? এত কিছুর পরও আমি তোমাকে সত্য কথা বলার সুযোগ দিয়েছিলাম। ঘরে ফিরে আসতে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবার কুশল সংবাদ। তারপরও তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলনি? হ্যাঁ, বলেছি। তুমি যেমন কারো কাছে তোমার মাকে ছোট করতে চাও না, তেমনি আমি আমার বাবাকে ছোট করতে চাইনি বলেই মিথ্যে বলেছি। বলতে পারো এই সংসারে তোমার মায়ের পাশাপাশি আমাকে কতটুকু মূল্য দিয়েছ? বলতে পারো মার জন্য যখন যা তুমি করছো আমি তাতে কখনো বাধা দিয়েছি? কেন দেব? মার জন্য তো সন্তানই করবে, তাই বলে স্ত্রীকে অবহেলা অবজ্ঞা করে নয়। সন্তান হিসেবে মায়ের প্রতি তুমি যে কর্তব্য করছো, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কতটুকু করেছো? তোমার মাকে যদি নিজের মা মনে করতে পারি, শ্রদ্ধা করতে পারি, মা বলে ডাকতে পারি, তাহলে আমার বাবাকে বাবা বলে ডাকতে তোমার এত ঘৃণা কেন? একদিন তোমার কাছে বাবাকে অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। সেদিন সেই অপমানকে তোমার আদর্শ বলে হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি তোমার মিথ্যে আদর্শ শুধু আমার বাবাকেই অপমান করার জন্য।
আমার বাবাকে যদি ঘৃণা করা অশ্রদ্ধা করা তোমার আদর্শ হয়, তাহলে আজ থেকে তোমার মাকে আমি মা ডাকবো না, শ্রদ্ধা করবো না, শুধু অবহেলা করবো, ঘৃণা করবো। আমার মাকে যে অশ্রদ্ধা করবে, অবহেলা করবে, ঘৃণা করবে, তার স্থানে বাড়িতে কোনো দিন হবে না। তুমি বা ভাবতে পারলে কি করে এরপর আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব, এ বাড়িতে থাকবো? খোকা, এ কি করলি তুই? ঘরের লক্ষ্মীর গায়ে হাত তুললি? বৌমা, দোহাই বৌমা, তুমি আমাকে অবহেলা করো, অবজ্ঞা করো, ঘৃণা করো, আমি সব সহ্য করব, তবু তুমি দাদু ভাইকে নিয়ে এ বাড়ি থেকে যেও না। আমাকে পেটে না ধরেও মেয়ের যে স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছেন, এরপরও কি করে ভাবলেন আমি আপনাকে ঘৃণা করব, অবজ্ঞা করব? আপনাকে মা বলে জেনেছি, মা বলেই জানবো, কিন্তু এত বড় অপমানের পর আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। বৌমা, কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে। বৌমা, একটা মেয়ের জীবনে নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি, নিজের ঘর, তার স্বামীর ঘর। স্বামী? হ্যাঁ, যে স্বামী ছোট লোকের মতো অভদ্রের মতো স্ত্রীর গায়ে হাত তোলে, সেই স্বামীর ঘরে আমি থাকতে পারবো না, কিছুতেই না। বৌমা, যেও না বৌমা, দাদু ভাইকে নিয়ে যেও না। পরের ঘর কখনো আপন হয় না বৌমা, পরের ঘর কখনো আপন হয় না। কি স্কাউন্ডারটা তোর গায়ে হাত তুলেছে? ইডিয়েটটা ভেবেছে কি তোর কেউ নেই? মল্লিক মরে গেছে। ফয়সাল, আমার নাম মোতাহার মল্লিক। আমি তোমায় এত সহজে ছেড়ে দেব না। খোকা, আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে আমার বৌমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। মা, হ্যাঁ। কিন্তু তর্ক করিস নে, যা। কি হয়েছে আপা? কিছু না। তুমি? আমি রিনিকে নিয়ে যেতে এসেছি। কথাটা বলতে তোমার লজ্জা হলো না? রিনির গায়ে হাত তুলে আবার তাকে নিয়ে যেতে এসেছো কোন অধিকারে? যে অধিকারে স্বামী তার স্ত্রীকে নিয়ে যেতে পারে। কিন্তু রিনি তোমাকে আর স্বামী বলে স্বীকার করে না। খুব শিগগিরই সে তোমাকে তালাকনামা পাঠাবে। এই নিষ্ঠুর শব্দটি আপনি যত সহজ উচ্চারণ করতে পারলেন, রিনি তা কোনোদিনই পারবে না। এই জঘন্য মিথ্যে বলে আমাকে ফিরিয়ে দেবার চেষ্টা করে লাভ নেই। রিনিকে আমি নিয়ে যাবই। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? আই সে গেট আউট, নইলে তোমাকে আমি দারোয়ান দিয়ে ঘাট ধরে বার করে দেবো। মিস্টার মল্লিক, এই অপমানের জবাব আমি দিতে পারতাম, কিন্তু দেব না। কারণ আমার শিক্ষার রুচিতে বাধে। তার চেয়ে বড় কথা, আপনি রিনির বাবা। ফয়সাল ভাই, আপনি এত বড় ভুল করতে পারলেন? দোহাই হুজুর, ফয়সাল ভাইকে ফিরিয়ে আনুন, নইলে এই ভুলের জন্য আপনাকে একদিন অনুশোচনা করতেই হবে। আমার কাজের জন্য আমি কোনোদিন অনুশোচনা করি না। শোন, এই কথা রিনি যেন কোনোদিন জানতে না পারে, এ আমার আদেশ। তোর বাপ দাদা কোনোদিন আমাদের আদেশ অমান্য করেনি, আশা করি তুইও করবি না। ডাক্তার সাহেব, আপনি? উনি কেমন করছে দেখে আমি নিজেই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। বৌমা আসেনি?
রে, চুপ করে আছিস কেন? আমার দাদু ভাই কই? আমার দাদু ভাই কই? কি হয়েছে মা? এত ডিটোরেট করলো কেন বুঝতে পারছি না। হ্যাঁ? মা গো, ইমিডিয়েটলি ওনাকে হাসপাতালে ট্রান্সফারের ব্যবস্থা করুন। হ্যাঁ? আমি ওখানেই যাচ্ছি। মা, মার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। আচ্ছা না, আমি কোথাও যাব না। মা, মা তুমি ছেলে মানুষই করো না। বলছি তো আমি কোথাও যাব না। খোকা, তুই শুধু আমার দাদু ভাইকে আমার কাছে এনে দে, দেখবি আমি ভালো হয়ে যাব। মা গো, বিশ্বাস কর খোকা, ডাক্তার আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে না আনবি, যতক্ষণ আমার দাদুকে আমার কোলে ফিরিয়ে না দিবি। আমি কসম খেয়ে বলছি, ততক্ষণই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার এই শেষ অনুরোধটুকু রাখ খোকা। যা, বৌমা আর দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। যা। তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? আই সে ইউ গেট আউট, নইলে দারোয়ান দিয়ে ঘর ধরে তোমাকে আমি বার করে দেবো। কি রে খোকা, থামলি কেন? যা খোকা যা, আমার দাদু ভাইকে নিয়ে আয়। যে বাড়িতে আমার দাদু ভাই নেই, সে বাড়িতে আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। মা, মা তুমি ও কথা বলো না। মা, ও কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবে পারি তোমার নয়নকে আমি তোমার কোলে তুলে দেব। মা, ভাবতে পারলে কি করে এরপরও আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব? আমি তোমার কথা রেখেছি। মা, তোমার দাদু ভাইকে তোমার কাছে নিয়ে এসেছি। মা, তুমি বলেছিলে দাদু ভাইকে দেখলে তুমি ভালো হয়ে যাবে। আমি আমার কথা রেখেছি। মা, আমি আমার কথা রেখেছি। মা গো, তুমি তোমার কথা রাখোনি। তুমি তোমার কথা রাখোনি। মা, তুমি তোমার কথা রাখোনি। তুমি তোমার কথা রাখোনি কেন? মা, মা তুমি তোমার কথা রাখোনি। তোমার কথা রাখোনি। মা গো, তোমার সন্তান জীবনে কোনোদিন অন্যায় করেনি, কিন্তু আজ একটা অন্যায় করবে।
যারা তোমার দাদু ভাইকে শেষ দেখা দেখতে দেয়নি, তারও আর কোনোদিন তাকে দেখতে পাবে না। আমি আমার জীবন থেকে ওদের সব পরিচয় মুছে ফেলবো। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। কি কি বলছো তুমি? আমার আমার নয়ন, আমার নয়ন কোথায়? সাহেব নয়নকে নিয়ে চলে গেছে। যাবার সময় চিঠিখানা দিয়ে গেছে। রিনি, তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি, তাই এবার তুমি বুঝতে পারবে মার কাছ থেকে ছেলেকে আলাদা করার যে ব্যথা, সে ব্যথা কত কঠিন, কত নির্মম। নয়নকে তুমি আর কোনো দিনই ফিরে পাবে না। ইচ্ছে করলে ওকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু ও যা করেছে ভালোই করেছে। যে তোকে সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়ে গেছে, তার কথা না ভেবে সমস্ত স্মৃতি ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা কর। আমি তোকে আবার বিয়ে দেবো। না বাবা, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? সন্তানকে যে চুরি করতে পারে সেটা একটা অমানুষ, আর অমানুষের জন্য তোর কোনো মায়া থাকতে পারে না, ভালোবাসা থাকতে পারে না। তাই একই ভুল তুই বারবার করতে চাইলেও আমি তা হতে দেবো না। বেঁচে থাকার জন্য তোর একটা অবলম্বনের প্রয়োজন। সেই অবলম্বন আমার দেহে অবস্থান করছে বাবা। আমি আবার মা হতে চলেছি। রিনি, হ্যাঁ বাবা, ফয়সাল আমার সন্তানকে চুরি করে নিয়ে গেছে। সেজন্য আমি ওকে কাপুরুষ বলতে পারি, স্বার্থপর বলতে পারি, হয়তো হয়তো আমি ওকে ঘৃণাও করতে পারি, কিন্তু আমার জীবন থেকে ওর স্বামীর অধিকারকে মুছে ফেলে দিতে পারি না বাবা। তাই ফয়সাল আমাকে ভুলে গেল, আমি ফয়সালকে ভুলতে পারবো না বাবা, কিছুতেই পারবো না। হুজুর, হুজুর, আপনি আমি বসে ধরেছি। বাবা, বাবা, আপনি শিগগির ডাক্তার ডাকুন। আমি ভুল করেছি। শুধু মৃত্যুর আগে তুই আমাকে কথা দে, সমস্ত ঘটনা রিনিকে জানিয়ে ওর কাছে আমাকে ছোট করে দেবে না। হ্যালো, ডাক্তার সাহেব আছেন? কি বললেন? রং নাম্বার? কথা দে। কথা দিলাম। হুজুর, 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 আপামনি, হুজুর, হুজুর, আপামনি, হুজুর, বাবা, বাবা, হুজুর, বাবা, বাবা, হুজুর, বাবা, 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 আমি বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছি। রাজীব, বাবা, রাজীব, বাবা, হায়, হায়, হায়। মা, তোমার দাদু ভাই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে, শুনছো মা? ও তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। ওরে, আজ আমার সবচেয়ে খুশির দিন। এবার তোকে আমি শহরে পাঠাবো, বিশ্ববিদ্যালয়ে পড়াবো, আর আর তুই লেখাপড়া
পড়া শিখে 10 জনের একজন হবে। শহরে আমি ঠিকই যাব বাবা, তবে পড়তে নয়, চাকরি করতে। খোকা, এ তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। দিনের পর দিন তুমি পরিশ্রম করে, জীবনের সাথে সংগ্রাম করে, সমস্ত দুঃখ আর কষ্টকে বুকে লালন করে আজ তুমি আমাকে বিয়ে পাশ করিয়েছো। পিতা হয়ে তুমি আমার জন্য অনেক কর্তব্য করেছো। এবার সন্তান হয়ে তোমার প্রতি আমাকে কিছু করতে দাও। না খোকা, তা হয় না। আমার যে অনেক দিনের স্বপ্ন, তোকে আমি মানুষের মতো মানুষ করব, উচ্চশিক্ষায় শিক্ষিত করব। তুই আমার সেই স্বপ্নকে মিথ্যে করে দিস না। তোমার একটি স্বপ্নের জন্য আমি আর তোমার শরীর থেকে রক্ত ঝরাতে পারি না। তোমার একটি স্বপ্নের জন্য তুমি আমার চোখের সামনে নিজেকে তিল তিল করে নিঃশেষ করে দেবে, হে আমি কিছুতেই হতে দিতে পারি না। নিজেকে সমস্ত সুখ থেকে বঞ্চিত করে আমাকে সুখী করবে, সেই সুখ আমি চাই না বাবা। খোকা, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তুমি। তোমাকে ঘিরে তো আমি বেঁচে আছি। তাই পৃথিবীর কোনো সুখের বিনিময়ে তোমাকে হারাতে পারবো না বাবা, হারাতে পারবো না। কালই আমি চাকরির জন্য শহরে রওনা হয়ে যাব। শুধু তুমি আমাকে দোয়া করো বাবা। ওরে, আমার দোয়া তোর সাথেই থাকবে বাবা। খোকা, রিনি, আজ আজ আমি আমার খোকাকে আমার আদর্শে মানুষ করেছি। আমার খোকা ওর গরিব বাবার দুঃখ বুঝেছে, যা তুমি কোনোদিন বুঝতে চাওনি। তাই তাই আমার খোকা আমার গর্ব, আমার অহংকার, আমার অহংকার। নিন। ছেলে মানুষই করিস না তমাল, চেক বইটা দে, আমাকে সই করতে হবে। নিশ্চয় করবে, তবে তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এসো, বসো। এ কি করছিস? সরাসরি কু করলাম, অর্থাৎ এই চেয়ার ক্ষমতা বলে নয়, যোগ্যতা বলে দখল করে নিলাম। বড় হয়েছিস, এখনো তোর পাগলামো গেল না। ঠিক বলেছ মা, আমি বড় হয়েছি, তাই তো বুঝতে শিখেছি এই বয়সে সমস্ত ঝামেলা তোমার একার পক্ষে সামলানো সম্ভব নয়। খোকা, একবার নিচের দিকে তাকিয়ে দেখেছো তুমি কত ভেঙে পড়েছো? এখন তোমার একটু আরামের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। এখন থেকে আমি মিল, কারখানা, অফিসের সবকিছু দেখাশোনা করব। রহমত চাচা, হ্যাঁ। তুমি মাকে নিয়ে বাড়িতে যাও, আমি ম্যানেজারের ঘরে যাচ্ছি। একদিনের ছোট সাহেব সন্তানের মতো কথা বলেছেন আপামনি। সন্তানের কাজ হলো মাকে সুখে রাখা, শান্তিতে রাখা। আরে এসো, তুমি এখানে দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। আচ্ছা।
রক্তের রঙই লাল, তাই রক্ত দেখে চেনা যায় না কোনটা কার। ও কে তমাল? আমার ভাই। ভাই? হ্যাঁ, আজই পরিচয় হয়েছে। জানো মা, ওর জন্যই তোমার তমাল তোমার কোলে ফিরে এসেছে। সে কি? হ্যাঁ, গুন্ডারা আমাকে মেরেই ফেলতো, ও জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। তোমার মতো সন্তানের জন্য যদি কোনো মা অহংকার করে তাতে কোনো দোষ নেই। তুমি আমার তমালের জীবন বাঁচিয়েছ, কি দিয়েছে তোমার ঋণ শোধ করবো বাবা। আপনি আমার জন্য দোয়া করবেন মা। দোয়া করি বাবা, দীর্ঘজীবী হও। মা, ওর একটা চাকরি আর ঠিকানার খুব প্রয়োজন, তুমি ব্যবস্থা করে দাও না মা। ঠিক আছে, ওকে বাইরের ঘরে থাকার ব্যবস্থা করে দে। চাকরি আমি কালই দিয়ে দেব। এই চলো। চলি মা, আসসালামু আলাইকুম। এসো। চাকরি পেয়ে খুব খুশি হয়েছিস বলে মনে হচ্ছে। চাকরি পাওয়ার চেয়েও খুশি হয়েছি মাকে পেয়েছি বলে। মা? হ্যাঁ বাবা, জন্মের পর কোনোদিন মায়ের মুখ দেখিনি, বুঝিনি মায়ের ভালোবাসা কেমন, অনুভব করতে পারিনি মাকে মা বলে ডাকার যে কি আনন্দ। তমালের মা আমার শূন্য বুকের হাহাকার অনেকখানি ভরিয়ে দিয়েছে। তমালের মা? কে তমাল? যাকে আমি ভাই বলে ডেকেছি, যে আমায় চাকরি দিয়েছে, থাকার একটা ঠিকানা দিয়েছে, ওর মাকে মা বলে ডাকার অধিকার দিয়েছে। তমাল আর তমালের মাকে দেখেই বুঝতে পেরেছি জীবনের কত বড় পাওয়া থেকে আমি বঞ্চিত। খোকা, আমি তো সব অভাব পূরণ করেও মায়ের অভাবটা পূরণ করতে পারিনি। আপামনি, বড় খোকার জন্মদিনে মঙ্গল কামনা করে এমনি করে আর কতটা বছর মিষ্টি বিলোবেন? যতদিন না আমার খোকা আমার কোলে ফিরে আসে। আসি। এত মিষ্টি? নাও বাবা। দিন, নিশ্চয়ই কোনো শুভ দিন। না, আজ আমার জীবনের সবচেয়ে অশুভ দিন। এই দিনে আমার বড় খোকা জন্ম নিয়েছিল, আবার এই দিনে আমার বুক শূন্য করে চলে গেছে। কি হলো? খাও। একটা অন্যায় আবদার করবো মা? বলো বাবা। আজ আমারও জন্মদিন। প্রতি বছর এই জন্মদিন আমার জীবনে ফিরে আসে, কিন্তু কোনো দিনই মায়ের আশীর্বাদ পাইনি। যদি আজ আপনি আমাকে আশীর্বাদ করেন মা। সুখে
বেগম সাহেবের কুলে ফিরিয়ে দাও। আমাকে মারলে কেন? হাতে মেরেছি, অন্যায় করেছি, তোকে তো গুলি করে মারা উচিত। বেগম সাহেবার এক ছেলের জন্য আমার চুরি চামারি বন্ধ হতে বসেছে, তারপর আরেক ছেলে ফিরে এলে যে আমাকে তোকে না খেয়ে মরতে হবে, হারাম জাতা। সে কেউ আছে? মিমিও খেতে পারবো না। না। হ্যাঁ, তাহলে আরে মিষ্টিও খাবো না, দুও করবো না। মিষ্টিও খাবো না, দুও করবো না। তোমরাই বলো আমি কার জন্য চুরি করি? স্যার এক কাজ করুন স্যার, ওকে আমাদের সাথে কাজে লাগিয়ে দিন। না না না, সর্বনাশ, সবাইকে ভাসিয়ে দেবে। দু একটা কাজ আমাদের সাথে করলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হবে হবে স্যার। বেশ, তোমরা যখন বলছো যা ভালো বুঝো করো। 68, 67, 69, 70। ইলেকট্রিসিটির এখন কোনো প্রবলেম নেই তো? জি না। মেইনটেনেন্সের উপরে খেয়াল রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজে তৈরি করেছো? জি স্যার। সাবাস। হ্যাঁ, এই তো প্রবলেম। জি, ঠিক আছে, সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আরে তুমি? নিশ্চয়ই বেতন পেয়ে বাবার কাছে যাবে। হ্যাঁ, প্রথম মাসের বেতন বাবার হাতে দিলে বাবা সব চাইতে খুশি হবে। কিন্তু তুমি তো একা যেতে পারবে না, আর যদি যেতেই চাও তাহলে টাকাও পাবে না। কারণ ছোটবেলা থেকে আমার গ্রাম দেখার শখ, সঙ্গী পাইনি বলে যেতে পারিনি। বলো, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? ছোট ভাই আমার গ্রামের বাড়িতে যেতে চাইবে আর আমি তাকে নেব না? তাছাড়া তোমাকে দেখলে বাবা সত্যি খুশি হবে। তুমি তৈরি হয়ে নাও, আমি বাবার জন্য একটা শাল কিনে সোজা তোমাকে নিয়ে রওনা হয়ে যাও। ছেড়ে দে বলছি, ছাড় ছাড় বলছি, রিপা ছেড়ে দে, ছাড়, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে। আবার কুংফু খেলা? ছাড়, এই যে শুনছেন? না 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 না, আপনি বাপরে না, অদ্ভুত খেলা। মাঠ নেই, ঘাট নেই, ঘর নেই, বাড়ি নেই, যেখানে খুশি এই খেলা শুরু হয়ে যায়। হ্যাঁ? হ্যাঁ? এটা তো কুংফু খেলার আওয়াজ নয়, এ তো অন্য খেলা মনে হচ্ছে। হ্যাঁ? জুতোকে ভালোবেসে চুমু এই প্রথম দেখলাম। আর জোরে করুন। থ্যাংক ইউ। আবার এসব প্র্যাকটিস করতে যাবেন না? বাংলাদেশের জন্ম নিয়ে বাঙালি হতে পারলেন না, এই যা দুঃখ। হুম? হ্যাঁ? এই যা, বাবার শালটা তো কেনা হয়নি। হ্যাঁ? আরে খোকা তুই? হ্যাঁ, কখন এলি? এই তো বাবা, এক্ষুনি।
কি এত দামি শাল? আনা উচিত হয়নি, এই তো রাস্তা থেকে একটা ছালা করিয়ে এনে দিলে বোধহয় খুশি হতে। ছি ছি ছি, আমি কি তাই বলেছি? আজকাল বড্ড বেশি কথা বলছো। এতক্ষণে আমার দুটো চুমু পাওনা হয়ে গেছে। ওহো, তাই তো লক্ষ্মী মানিক আমার। তুমি তমাল না? আশ্চর্য, তুমি ওর নাম জানলে কি করে? তুই যার এত প্রশংসা করেছিস তাকে তো চিন্তা আমার ভুল হওয়ার কথা নয়। এসো বাবা। কি হলো? ভুল হয়ে গেছে, সাংঘাতিক ভুল করে ফেলেছি। কিসের? এই ছেলেটাকে তোমার সামনে এনে দেখেছো যেভাবে তাকিয়ে আছে, তাতে মনে হচ্ছে স্নেহ, মমতা, ভালোবাসা সব যেন এতদিন তোমার জন্য জমা ছিল। তুই একটা আস্ত পাগল। তা তো বলবেই, ধরা পড়লে এই হয়। এটা কিন্তু তোমার ভারী অন্যায়। হ্যাঁ? আমার মাকে মা বলে ডাকার অধিকার যদি তুমি পেয়ে থাকো, হ্যাঁ। তাহলে তোমার বাবার স্নেহ কি আমি পেতে পারি না? যুক্তির কথা। এই মুহূর্তে তোমাকে ঢলাও অধিকার দেওয়া হলো। সেই সকাল থেকে শুরু করেছিস। রাজীবের বাবা তোকে আদর করেছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে, বারবার বুকে জড়িয়ে ধরেছে। বুঝতে পারলাম রাজীবের বাবার মতো কারো বাবা হয় না। না, শুধু তাই নয়, বলছিলাম কি, থাক, তোকে আর কিছুই বলতে হবে না। এতদিনে বুঝেছি আমি মা। ব্যাঙের মতো লাফিও না বাবা, এই পাশে না, এই পাশে। নিজের হাতে আমায় মেরে আবার নিজে তেল মালিশ করছে। নিজের সন্তানকে মারতে কি আমার কম কষ্ট হয়েছে? আবার কান্দে শুধু তোদের জন্যে। আরো জোরে মারো, ওরা সবাই আমাকে ফেলে চলে গেছে। গাধা, আমাদের মারছেন কেন? ওই রাজীব হারামজাদার জন্যই তো মারতে পারলাম না। মারতে হবে, ওকে মারুন। হ্যাঁ, ওই হারামজাদা কি মারতে হবে, তবে শুধু ওকে একা নয়, এক ঢিলে দুই পাখি। শোন, কাল কারখানায় অ্যাসিড বয়লারের কাছে সুইচ বোর্ডটা ইলেকট্রিফাইড করে ফ্লোরে পিচ্ছিল কম্পাউন্ডের ভালো করে ছিটিয়ে দিবি, যাতে বেগম সাহেব আর রাজীবের কাছে যেতে না যেতেই পা পিছলে, তারপর স্লিপ করে যেদিকেই যাক না কেন, যদি অ্যাসিডে পড়ে তাহলে গোলে তালগোল পাকিয়ে যাবে, আর ইলেকট্রিক বোর্ডে পড়লে পুড়ে সোজা কফতা। পাপামনি, আমি দেখছি ছোট সাহেব এলেন কিনা। ম্যাডাম, প্রোডাকশনের ব্যাপারটা একটু রাজীব সাহেবকে যদি বলে দিতেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা। তোমার জন্য আমি বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম বাবা। আজকের এই দুর্ঘটনা না ঘটলে জানতে
পেতাম না মায়ের বুকের উষ্ণতা কেমন। বুঝতেই পেতাম না সন্তান কেন তার মায়ের বুকে বারবার আশ্রয় খোঁজে। আড়াল করে রেখেছি তোকে জন্ম থেকে, চিরদিন তুই প্রাণ জুড়াবি কাছে থেকে মা ডেকে, দুঃখের দিনে তুই যে হবি সুখী বুঝতে পারছি ওই রাজীব হারামজাদার জন্য সম্পত্তিটা হাত করতে আমার একটু সময় লাগবে। হ্যাঁ ঠিক বলেছেন স্যার। কিন্তু আমিও দেখব বেগম সাহেবাকে কতদিন ওই হারামজাদা বাঁচিয়ে রাখতে পারে। এসব কি বলছেন? তমাল এত নিচে নেমে গেছে? বিশ্বাস না করারই কথা। আমি কি বিশ্বাস করেছিলাম, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়েছি। মেয়েটা গরিব তাতে কোনো বাধা ছিল না, কারণ গরিব হওয়া কারো অপরাধ নয়। কিন্তু অভাবের জন্য যদি নিজেকে বিক্রি করে টাকা রোজগার করতে হয়, তাহলে তো সেই মেয়েকে আমরা ছোট সাহেবের বউ করে ঘরে আনতে পারি না। মেয়ের বাবা মাস্টার, অথচ বুঝলেন না? মাস্টার শব্দটা হলো আসল চেহারা ঢেকে রাখার একটা সাইন বোর্ড। ছি ছি, টাকার জন্য মানুষে এতটা নিচে নামতে পারে কি আমি ভাবতেও পারিনি। বলুন আপনার কত টাকা দরকার? আপনি বড় লোক, আপনার টাকা আছে, এটা জাহির না করলেও পারতেন। তবে সাথে সাথে এটা ভুলে যাচ্ছেন কেন? আমরা গরিব হলে আমাদের একটা মান সম্মান আছে। আপনার আচরণ তা প্রমাণ করে না। আচরণ, শিষ্টাচার, সভ্যতা, ভব্যতা বলে যদি কিছু থাকে, তবে সেটাই নিচুতলার মানুষগুলোর আছে বলে জানবেন। আমি বক্তৃতা শুনতে আসিনি। বলুন কত টাকা হলে আপনার মেয়ে আমার ছেলেকে মুক্তি দেবে? তার আগে আপনি বলুন, আর কতকাল আপনাদের এই অপমান আমাদের সহ্য করতে হবে? আমার প্রশ্নের জবাব কিন্তু আমি পাইনি। জবাব আপনাকে অনেক আগেই দেওয়া হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি, সেটা আপনার ক্ষমতা। তবু পরিষ্কার করে বলছি, আমার মেয়ে আর কোনোদিন আপনার ছেলের সাথে মিশবে না। এবার আপনি আসতে পারেন। হুঁশ নেই, মাথা গরম। আমি যে সঙ্গে ছিলাম তাও মনে নেই। চলো আজ তোমার বাবার সাথে পরিচয় করিয়ে দিই। এই তো কেরোসিন যাচ্ছে। ঘরে আগুন ধরিয়ে দিয়েছি, এখন কেরোসিনটা পড়লেই দাউ দাউ করে জ্বলে উঠবে। দেখি কি হয়। বাবা, তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ডেকে এনেছি। পরিচয় আমি পেয়েছি। কোটিপতি মায়ের একমাত্র সন্তান, নাম তমাল। তুই ভেতরে যা, ওর সঙ্গে আমার কথা আছে। বলো, আমার তিথিকে তুমি কত টাকা দিয়েছো? বলো, কত টাকার বিনিময়ে আমার তিথি তোমার কাছে ইজ্জত বিক্রি করেছে? এ আপনি কি বলছেন? আমরা গরিব, তাই তোমরা ভালোবাসার নামে আমাদের অপবাদ দিতে চাও। আমরা গরিব, তাই তোমরা আমাদের ইজ্জত নিয়ে বেসাতি করতে চাও। কিন্তু কেন? আপনি শুধু আপনার কথাই বলছেন, আমাকে কিছু বলতে দিন। তোমার যা বলা তোমার মাকে গিয়ে বলবে, আমাকে নয়। শুধু শোনো, আর কোনোদিন তিথির সাথে মিশবে না, আমার বাড়িতে পা রাখার চেষ্টা করবে না, তাহলে আমি তোমাকে অপমান করে বের করে দেবো। যাও যাও, বেরিয়ে যাও, যাও।
অন্যায়ের কোনো ক্ষমা নেই। আপনি যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিলেন, চাকরি দিলেন, সেই কিনা আপনার সাথে বেইমানি করলো। কি বলতে চান আপনি? রাজীবই তো সব গোলমাল বাঁধিয়েছে। ওই তো আপনার মাকে বলেছে মেয়েটা চরিত্রহীনা, নষ্টা ফষ্টা। বলছিলাম কি, আপনার নানা জনাব এমআর মল্লিক গরিবদের একদম সহ্য করতে পারতেন না, আপনার মাও তাই। শুনেছি গরিব হওয়ার অপরাধে আপনার বাবাকে আপনার মা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতেন। শেষে বাধ্য হয়ে অনেক কষ্ট নিয়ে তিনি ওই বাড়ি ছেড়ে চলে গেছেন। মাস্টার গরিব জেনে এই সুযোগটাই নিয়েছে ওই হারামজাদা। আমি মাকে জিজ্ঞেস করব কেন সে আমাকে অবিশ্বাস করলো, আমার ভালোবাসাকে অপমান করলো। আমি যা করেছি ঠিকই করেছি। একটা নষ্টা মেয়ের এ বাড়িতে বউ হয়ে আসার কোনো অধিকার নেই। তুমি যাকে নষ্টা বলছো সে আমার কাছে ফুলের মতো পবিত্র। তাই ইচ্ছে করলেও তুমি আমার ভালোবাসাকে অপমান করতে পারো না। তমাল, এতদিন ভেবেছিলাম তুমি আমার সুখ চাও, মঙ্গল চাও। আজ বুঝতে পারছি আমার সে ধারণা ভুল, মিথ্যে। তমাল, এতদিন যে হাতে তুমি আমার মুখে দুধের পাত্র তুলে দিয়েছো, আজ বুঝতে পারছি সেই হাতে পরের কথায় আমাকে অবিশ্বাস করে আমার মুখে বিষ তুলে দিতেও তোমার এতটুকু দিতে হবে না। তোমার ভালো, খুব ভালো মা। তাহলে সত্যি আমি তোমার চোখে এতটা নিচে নেমে গেছি যার জন্য সামান্য একটা কর্মচারী দিয়ে তুমি আমাকে অপমান করতে পারলে। তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার সন্তানের গায়ে হাত তুলবার অধিকার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? যাও, বেরিয়ে যাও, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আপামনি, রহমত ভাই, যে সন্তানকে আমি সমস্ত সত্য দিয়ে মানুষ করলাম, যে সন্তানকে অবলম্বন করে বাঁচতে চাইলাম, সেই সন্তান আজ আমাকে অবিশ্বাস করলো। বলে রহমত ভাই, আমি কি সারাটা জীবন দুঃখের আগুনে পুড়ব? কোনদিন কি সুখের মুখ দেখতে পাবো না? ছোট সাহেব আপনাকে অবিশ্বাস করতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। রহমত ভাই, আমার আমার হাত তেমন জ্বালা করছে কেন? কোন হাত? যে হাত দিয়ে আমি রাজীবকে মেরেছি। আপনি যে মা, তাই? মা, মা বলে ডাকিস, অথচ মায়ের বুকের হাহাকার শুনতে পাস না। আমার চোখের জল মারিয়ে আমার উপর রাগ করে চলে যেতে পারবি? আমি তো যেতে চাইনি মা, আপনি আদেশ করেছেন তাই। আমার মুখের কথাটাই কি সব? বেশ, আমি অন্যায় করেছি, তোর কাছে ক্ষমা চাই। না মা, না। এই হাত শুধু সন্তানের মাথায় রেখে আশীর্বাদ করার জন্য, সন্তানের কাছে ক্ষমা চাইবার জন্য নয়। তাতে সন্তানের আয়ু কমে যায়, অমঙ্গল হয়।
মা চিরদিনই সন্তানকে দোয়া করে, সন্তানের মঙ্গল কামনা করে, কিন্তু কিন্তু দুঃখ শুধু তখনই যখন সন্তান মাকে ভুল বোঝে। মা, আমার একটা অনুরোধ রাখুন, তমালের ভালোবাসাকে মেনে নিন, দেখবেন সব ভুলের অবসান হয়ে গেছে। অসম্ভব, এই অনুরোধ তুমি আমাকে করো না বাবা। আমি জেনে শুনে একটা চরিত্রহীনা মেয়েকে এ বাড়ির বউ করে আনতে পারি না। তমাল যাকে ভালোবাসে সে চরিত্রহীনা? জি, আপনার ছেলে, যাকে আমি ভাই বলে ডাকি, আমার মাকে যে মা বলে ডাকে, সেই রাজীব আমার ভালোবাসার তিথিকে মিথ্যে কলঙ্কিনী সাজিয়েছে, মার চোখে আমাকে অবিশ্বাসী করে তুলেছে। এসব তুমি কি বলছো? একদিনের জন্য যদি আপনাকে বাবার মতো শ্রদ্ধা করে থাকি, তাহলে আপনার গা ছুঁয়ে বলছি, হ্যাঁ, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। না না, আমার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রাজীবকে আমি শিক্ষা দেইনি, রাজীব এই কাজ করতে পারে না। তুমি ভেবে দেখো, বোধ হয় তোমার কোথাও না কোথাও ভুল হয়েছে, আর সেই ভুলকে শোধরাবার জন্যই আমাকে ছুটে আসতে হয়েছে। আমি জানতাম তুমি এখানেই আসবে। রাজীব, তমাল যা বলছে তাকে সত্যি? সত্য মিথ্যা যাচাই পরে হবে, তার আগে আমি শুধু একটি প্রশ্ন করতে চাই। ও যাকে ভালোবাসে তাকে কলঙ্কিনী সাজিয়ে আমার কি লাভ? মায়ের চোখে আমাকে ছোট করে দিয়ে নিজে ভালো সাজার জন্যে? ছি, তমাল, আমার সম্পর্কে যদি তোমার এই ধারণা হয়ে থাকে তাহলে জেনে রেখো, আমি আর কোনো দিনই ও বাড়িতে ফিরবো না। শুনলে শুনলে তমাল, বলেছিলাম না আমার রাজীব এমন হতে পারে না। আচ্ছা, এও তো হতে পারে মেয়েটি গরিব জেনে তোমার মা তাকে গ্রহণ করতে রাজি হয়নি। না না, মা এমন নয়। মা কেমন তা তোমার চেয়ে আমি ভালো জানি। আপনি ঠিকই ধরেছেন, মার বংশটাই গরিবদের দেখতে পারে না, ঘৃণা করে। আমার নানা এমার মল্লিক গরিবদের ঘৃণা করতেন বলেই আমার বাবা মার সাথে সংসার করতে পারেননি। কি বললে? এম আর মল্লিক? হ্যাঁ হ্যাঁ, মল্লিক এন্টারপ্রাইজের কোটিপতি মোতাহার মল্লিক। তাই তো জন্মের পর বাবার মুখ দেখতে পারিনি, বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। দিন রাত একটা না একটা কিছু করতেই থাকবে, এত কাজ করলে মাথা ঘুরে পড়বে না তো কি? এতে ভয় পাবার কিছু নেই, উনি আবার মা হতে চলেছেন। বুঝতে পেরেছি, তুমি তুমি ভেবো না বাবা, এ বিয়ে হবে। কিন্তু মা, তোমার তোমার মাকে রাজি করাবার দায়িত্ব আমার। তোমার বাবা নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবে। আমার বাবা? আমি আমি তো তোমার বাবারই মতো। এরপরও যদি তোমার মা বউকে ঘরে তুলে নিতে আপত্তি করে তাহলে চেনো, এ বাড়ির দরজা তোমাদের জন্য চিরদিন খোলা থাকবে, খোলা থাকবে। হ্যালো, কে? আমি আমি? আমি কে? 20 বছর আগে যে তোমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি সে ফয়সাল। তুমি? হ্যাঁ, আমি ফয়সাল চৌধুরী। আমি আমি হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো। আমার আমার নয়ন কোথায়? নয়ন? হ্যাঁ হ্যাঁ, আমার নয়ন। 20 বছর আগে তুমি যাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলে। আজ আর তা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ সেদিনের নয়ন আর আজকের নয়নের মধ্যে অনেক তফাৎ। এতদিনে সে তোমাকে ঘৃণা করতে শিখেছে। আমার আমার নয়ন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এই ঘৃণা একদিনে নয়, 20 বছরে তিল তিল করে ওর মনে জন্ম দিয়েছে। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। আজ আমার বড় আনন্দ হচ্ছে, তোমার মতো একটা অহংকারী মেয়ের দর্পকে আমি চূর্ণ করেছি। তোমার মতো ভীরু কাপুরুষের জন্য এইটুকুই সান্ত্বনা। সান্ত্বনা নয়, বলো আত্মতৃপ্তি। আর সেই আত্মতৃপ্তির শেষটুকু শুনে রাখো, তুমি আর তোমার বাবা সারা জীবন গরিবদের ঘৃণা করেছ। গরিব জেনে যে মেয়েটিকে ছেলের বউ করে ঘরে তুলতে চাওনি, সেই মেয়েটিকে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি তমালের সঙ্গে। চিৎকার করে লাভ নেই, একটু পরে ওরা তোমার দরজায় এসে দাঁড়াবে। যদি তুমি ওদের গ্রহণ না করো, তাহলে এই ছেলেকেও তুমি হারাবে, কারণ আমি ওদের জানিয়ে দিয়েছি আমার দরজা ওদের জন্য খোলা থাকবে চিরদিন। হ্যাঁ। হ্যালো, তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু শুধু নয়নকে আমার বুকে ফিরিয়ে দাও, ওকে জানিয়ে দাও এতদিন তুমি ওকে যা বলেছ সব ভুল, সব মিথ্যে, সব ভুল, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বৌমাকে নিয়ে উপরে যাও। যিনি ওদের বিয়ে দিয়েছেন তাকে আমি সেই ছোটবেলা থেকে জানি। নীতির সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। বিয়েটা দিয়ে তিনি ন্যায় করেছেন কি অন্যায় করেছেন সে তর্কে আমি যাব না, কারণ তিনি আমার জন্মদাতা, আমার বাবা। যে ঘটনাটি ঘটে গেল, এরপরে বাড়িতে থেকে আপনার মুখোমুখি দাঁড়াতে আমার লজ্জা করবে, তাই আমি চলে যাচ্ছি। আসি মা, দোয়া করবেন। নয়ন, সেদিনের নয়ন আর আজকের নয়নের অনেক তফাৎ। এতদিনে সে তোমাকে ঘৃণা করতে শিখেছে। এই ঘৃণা একদিনে নয়, 20 বছরে তিল তিল করে ওর মনে জন্ম দিয়েছে। আমাকে কিছু বলবেন মা?
তুমি এখানে? কি করব বলো? যেভাবে আজকাল তুমি বিয়ের খটকালে নিয়ে ব্যস্ত, তাই নিজে চলে এলাম। তা আমাদের ব্যাপারটা বাবাকে জানিয়েছো? সাহস পেলাম না। সাহস পেলে না? বাবা বড় লোকদের একদম সহ্য করতে পারেন না। অতএব বুঝতেই পারছো। প্রেম করার সময় বাবার কথা মনে ছিল না? বিশ্বাস করো, বাবা যে বড় লোকদের এতখানি ঘৃণা করেন সেটা আমার আগে জানা ছিল না। তাহলে বাবার হাতের পুতুল হয়েই থাকো। ছোট লোক, আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন বাবার বলি আড়াচ্ছে। বর্ষা, খবরদার, ও নামে আমাকে ডাকবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। দাঁড়াও। ওর বাবা না চাইলেও আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। তোমার বাবা যদি তোমাদের বিয়ে দিতে পারে, তবে তবে আমিও তোমার বিয়ে দেবার অধিকার রাখি। কি বলছো তুমি? রাজীব বিয়ে করেছে? জি, মা আপনাকে এই চিঠিটা দিতে বলেছেন। ওরা আসতে সাহস পাচ্ছে না। আমি ওদের ডেকে নিয়ে আসি। বড়লোকদের প্রতি যে সহজ এত ঘৃণা নেই। তুমি আজও সদম্ভে দাঁড়িয়ে আছো। রাজীবের বউ তাদেরই একজন। এ বিয়ে তোমার ঘৃণাকে আরেক ধাপ বাড়িয়ে দিতে সাহায্য করবে বলে আশা রাখি। যদি তুমি ওদের মেনে না নাও, তবে আমার বাড়ির দরজা ওদের জন্য খোলা আছে, খোলা থাকবে। তোমার কথা তোমাকেই ফিরিয়ে দিলাম। ইতি ধনপতি M.R. মল্লিকের একমাত্র কন্যা রিমি চৌধুরী। বৌমাকে ভেতরের ঘরে নিয়ে যাও। কি বললে? রাজীব ভাইয়ের সাথে কোনো রাগারাগি করেনি? না, আমাদের মতোই অবস্থা। ঢোকার সাথে সাথে বললেন, খোকা বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যাও। কোথায় আমি ওদের মৃত্যু সংবাদ পাবার জন্য অপেক্ষা করছি তা নয়, শুধু বিয়ের দাওয়াত পাচ্ছি। কোথায় বিয়ে? কার বিয়ে? আমিও দাবাত খাবো আব্বু, আমিও খাবো। পেট ভরে পাগলা মাংস খাবো। বল আব্বু, বলো না। তাও বলে না। তোকে গালাগাল করতে করতে আমি হায়রান হয়ে গেছি। তুই সত বাবা। না আব্বু, আমি দাবাত খেতে যাবো। বলো বলো, যাবো যাবো। দেখ, দাওয়াত খাবি? হ্যাঁ আয়, হ্যাঁ। যা লাঠিটা নিয়ে আয়। লাঠি? আচ্ছা আচ্ছা। বিয়ের বাড়ি কত বাড়তি। আব্বু লাঠি লাঠি লাঠি। আয়, এদিকে আয়, বস। আচ্ছা। দাওয়াত আমি তোকে খাওয়াচ্ছি। শুয়োর গাধা বেল্লি কোথাকার। দাওয়াত না তোকে আমি তোবা খাওয়াবো। এবার দেখছি গোলমালটা একটু অন্য স্টাইলে করতে হবে। কে কে? বৌমা? বৌমা?
ছোট বৌমার মতো মনে হচ্ছে। এই নে তো টাকা। খোকা, অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। যাবার পথে এই গয়নাগুলো ব্যাংকের লকারে জমা দিয়ে যাবি। হঠাৎ? হঠাৎ নয় খোকা, প্রয়োজন তাই। যে গয়নাগুলো সারা জীবন তোমার আলমারিতে পড়েছিল, সেগুলো আজকে লকারে রাখার প্রয়োজনটা হলো কেন? ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, তাহলে সে বেড়া ঠেকানো যায় না। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোর বোঝার দরকার নেই, যার বোঝার সে ঠিকই বুঝেছে। আপনি কি আমাকে ইঙ্গিত করে কিছু বলছেন? আরে পাগল নাকি তুমি? মা তোমাকে ইঙ্গিত করতে যাবেন কেন? তুমি থামো, আমি কচি খুকি নই। দুটো কথাই উনি আমার দিকে তাকিয়ে বলেছেন। হ্যাঁ বলেছি, আর কেন বলেছি সেটা তুমিও জানো, আমিও জানি। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ নয় বৌমা, গত রাতে তুমি যখন আমার আলমারি খুলে গয়নাগুলো হাতিয়ে নেবার চেষ্টা করছিলে, তখন আমি নিজের চোখে দেখেছি। মা, তোমার বৌমার নামে এত বড় অপবাদ দিতে তোমার জিভে এতটুকু আটকালো না? কেন আটকাবে? উনি তো ভালো করেই জানেন আমি গরিবের মেয়ে। আমাকে চোর সাজাতে ওনার মুখে তো কিছু আটকাবার কথা নয়। ছি মা, ছি। তুমি গরিবকে দেখতে পারো না সেটা আমি জানি, তাই বলে তোমার এতটা নিচে নামা উচিত হয়নি। খোকা, চুপ করো। তিথিকে এভাবে অপমান না করে সোজা কথাই বলে দিলি তো পারতে। এই সংসারে তুমি ওকে সহ্য করতে পারছো না? কি বললি? আমি বৌমাকে সহ্য করতে পারি না? কথাটা বলার আগে একবারও কি ভেবে দেখেছিস এ সংসারে আমার অবর্তমানে ওই সবকিছু? হাত বাড়ালেই যে সবকিছু পেতে পারে, সে চুরি করে কেন এই সংসারে অমঙ্গল ডেকে আনবে? কথা তা নয় মা, আসলে তোমার চোখে গরিব হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ, আর সেই অপরাধে আমার বাবাও তোমার সংসার করতে পারেনি। ছোট সাহেব, তুমি এত নিচে নেমে গেছো? বউয়ের জন্য আজ মাকে অপমান করছো? তোমার মতো সন্তান সংসারের কলঙ্ক। ইউ রাস্কেল! তুই রহমত ভাইয়ের গায়ে হাত তুলতে পারলি? যে রহমত ভাই সারা জীবনটা এ সংসারের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে, তোকে সন্তানের মতো কোলে পিঠে করে বড় করেছে। আমার বাবা পর্যন্ত যার গায়ে কোনোদিন হাত তোলেনি, আজ তুই তার গায়ে হাত তুললি? যা, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নি। যা বলছি, আমি বলছি ক্ষমা চেয়ে নি। চাকর বাকরের কাছে ক্ষমা চাইবার অভ্যাস তোমার আর তোমার বাবা থাকতে পারে, আমার নেই। অপমনি, আপামনি, 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 অপমনি, আপনি আপনি না না, আমি আমি ওকে কোনো অভিশাপ দেব না। আমি যে মা। সারাটা জীবন একটা সন্তানের জন্য যে চোখের জল আমি ফেলেছি, আজ আপনার কপালে রক্ত আর চোখের জল দেখে আমার চোখের জল শুকিয়ে গেছে। সন্তানের যে এত জ্বালা আমি জানতাম না আপামনি, আমি জানতাম না। ঠিক বলেছিস বউ। যে সন্তান মাকে দুঃখ দেয়, সেই সন্তানের মা হওয়ার চেয়ে সন্তানহীন হয়ে বেঁচে থাকা অনেক ভালো, অনেক ভালো। কোথায় যাচ্ছেন আপামনি? যে আমার সবচেয়ে আপন,
অথচ আমার জীবন থেকে সবাইকে ভুল করে দিয়েছে। তার কাছে আপন পরের কথা নয়, যে দান যৌতুকের নামে মানুষের মর্যাদাকে ছোট করে দেয়, যে দান সক্ষম মানুষকে অচল করে দেয়, সে দান ফিরিয়ে দেয়াই উচিত। এই সব নিয়ে চল। বাবা, জিনিসগুলো আমার বাবা আমাকে দিয়েছেন। ওগুলো নিয়ে যেতে বলো বৌমা। তাহলে আপনিও শুনুন, যে বাড়িতে আমার বাবার দেওয়া জিনিসগুলোর জায়গা হবে না, সে বাড়িতে আমিও থাকতে পারবো না। কোথায় যাচ্ছ? বাবার বাড়িতে। কেন? প্রশ্নটা আমাকে না করে বাবাকে করলে জবাব পেয়ে যাবে। হ্যাঁ? চলো। বাবা, কি হয়েছে বাবা? তোর শ্বশুর তোর জন্য যৌতুক পাঠিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি বলে বৌমা রাগ করে চলে গেছে। কারো কর্তব্যকে তুমি যৌতুক বলে ভাবছো কেন বাবা? ভালোবেসেও তো দিতে পারে। তুমি একটু যৌতুক ভাবছো কেন? আমি ভালোবেসেও তো দিতে পারি। যে ভালোবাসা মানুষের মর্যাদাকে ছোট করে, যে ভালোবাসা একটা সক্ষম মানুষকে অচল করে দিতে সাহায্য করে, যে ভালোবাসার পেছনে করুণার দান করার আনন্দ প্রচ্ছন্নভাবে কাজ করে, সে ভালোবাসাকে হজম করতে কষ্ট হয়। তোমার আদর্শকে আমি শ্রদ্ধা করি বাবা, কিন্তু যে আদর্শ একগুয়ামিকে প্রশ্রয় দেয়, সে আদর্শ বোধহয় ঠিক নয়। কি কি বলতে চাইছিস তুই? বড় লোক শ্বশুরের ধান ফিকিরের মতো আগলে নিলে খুশি হতিস তুই? খুশি হতাম কিনা জানি না, তবে কাউকে অপমান করা হতো না। তার মানে মান অপমানের বোধটা আমি হারিয়ে ফেলেছি। বাবা, তুমি উল্টো মানে করার চেষ্টা করো না। আসলে আমি বরাবরই লক্ষ্য করেছি, বড় লোকদের তুমি সহ্য করতে পারো না। আর সহ্য করতে পারো না বলে মায়ের সাথে তোমার সংসার করা হয়নি। খোকা, তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আমি জানবো রাজীব বলে আমার কোনো ছেলে নেই, কোনোদিন ছিল না। সারা জীবন তুমি নিঃসঙ্গ হয়ে কাটিয়েছ, নিঃসঙ্গ জীবনে তুমি ভালোবাসো। আমি শুধু জানতে এসেছি আমার জীবনটা তিল তিল করে নষ্ট করে দেবার
কি কারণ ছিল তোমার? কি ক্ষতি আমি করেছি? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি বলো কি অন্যায় আমি করেছিলাম যার জন্য তুমি আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছো? বলো কি অন্যায় আমি করেছিলাম যার জন্য আঘাতে আঘাতে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিয়েছো? সংসারের প্রতিটি মা 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধরে অমানসিক কষ্ট স্বীকার করে যে শিশুটিকে পৃথিবীর আলো বাতাস দেখায়, অধীর আগ্রহে অপেক্ষা করে সেই কচি মুখের মা ডাক শোনার জন্য। জীবনের প্রথম সেই মধুর মা ডাক শোনা থেকেও তুমি আমাকে বঞ্চিত করেছো। এরপরও তোমার তৃপ্তি মেটেনি। আমার আরেক সন্তান যাকে অবলম্বন করে আরেকবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই সন্তানকে দিয়ে আমার কপাল ভেঙেছো, রক্ত চড়িয়েছো। মেহেদি পাতার গাঢ় সবুজের অন্তরালে কত যে রক্ত লুকিয়ে থাকে কে তার খবর রাখে। আমার ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে, মনে মনে আমিও যে পুড়ে যাচ্ছি। আজ এতটা বছর যে কষ্ট বুকে চেপে নিয়ে আমি বেঁচে আছি, তুমি কি তা দেখেছো? না, দেখোনি, দেখবার চেষ্টা করনি। আর এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার কষ্ট আমারই থাক, আমার চোখের জল আমাকে তিরস্কার করুক। 20টি বছর সুখ আমার নাগালের বাইরে ছিল, থাক। শান্তি আমার বিরুদ্ধে সংগ্রাম করেছে, করুক। যন্ত্রণা প্রতি পলে পলে আমার জীবনকে বিষাক্ত করে দিয়েছে, ঠিক। তবু আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তবু আমি দাঁড়িয়ে আছি। তোমার সন্তান তোমার কপাল থেকে রক্ত ঝরিয়েছে বলে তুমি আমার কাছে ছুটে এসেছো, কিন্তু আমি যাকে তিল তিল করে আমার আদর্শে গড়েছি, সেই সন্তান আমাকে তুচ্ছ করে আমার আদর্শকে দু পায়ে দোলে শ্বশুর বাড়িতে গিয়ে আস্তানা গেড়েছে। আমি কার কাছে অভিযোগ করব? বলতে পারো আমি কার কাছে অভিযোগ করব? মার বুক থেকে সন্তান কেড়ে নিয়ে যে অন্যায় তুমি করেছো, এ সবই তার পাওনা। তুমি যদি তোমার জীবন থেকে আমার সব পরিচয় মুছে না ফেলতে, একবার যদি স্বামীর অধিকার দিয়ে সব মান অভিমান ভুলে গিয়ে জোর করে আমাকে ফিরিয়ে আনতে, তাহলে হয়তো আজ আমাদের জীবন জিজ্ঞাসার আদালতে আসামির কাঠ করে দাঁড়াতে হতো না। আসামি হয়ে কেউ জন্মায় না, আর ইচ্ছে করে কেউ অপরাধ করে না। মানুষ মানুষকে অপরাধী হতে বাধ্য করে, যেমন তোমার বাবা আমাকে বাধ্য করেছে। হ্যাঁ, তোমার বাবা। যেদিন আমি তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন যদি তোমার বাবা আমাকে অপমান করে মেরে তাড়িয়ে না দিতেন, তাহলে আমাদের জীবনটা আজ এমন হতো না। খবরদার আমার মৃত বাবা সম্পর্কে আরেকটি শব্দ উচ্চারণ করবে না। তিনি এ কাজ করতে পারেন না, আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে তোমার কাছে? আপামনি, প্রমাণ আছে, আর সেই প্রমাণ আমি নিজে। ফয়সাল ভাই যা বলেছেন সব সত্যি। রহমত ভাই? হ্যাঁ, 20টি বছর ধরে যে সত্যকে আমি এই বুকের মধ্যে দাফন করে রেখেছি, আজ তাকে বেরিয়ে আসতে দিন। রহমত ভাই? মৃত্যুর সময় বড় সাহেব আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন, যে অপরাধ তিনি করেছিলেন সেই সত্যকে যেন আপনার কাছে গোপন করে রাখি, যাতে তিনি আপনার কাছে ছোট হয়ে না যান। আমি আপনাদের দুটি জীবন নষ্ট করে দিয়েছি। আমারই জন্য দুঃখের আগুনে পুড়ে পুড়ে আপনাদের জীবন অঙ্গার হয়ে গিয়েছে। শাস্তি যদি কাউকে পেতে হয় সে আমি। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। বিবেকের দংশনে শাস্তি তুমি পেয়ে গেছো রহমত ভাই, কিন্তু আজ শাস্তি পেতে হবে সেই অবাধ্য সন্তানকে, যে তার দুঃখিনী মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কোথায় যাচ্ছেন আপামনি?
দেখতে যাচ্ছি সে কেমন সন্তানকে আমি জন্ম দিয়েছি, যে স্বার্থপরের মতো অসহায় বাবাকে ফেলে বউয়ের আঁচল ধরে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। ওকে আজ বুঝিয়ে দিতে হবে মায়ের শাসন কাকে বলে। কামাল, কামাল, কামাল! বাবা, আপনি কখন এলেন? তোর মতো কুসন্তানের মুখে বাবা ডাক আমি শুনতে চাই না। আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই জেনেও কোনো এক দুর্বল মুহূর্তে আপনাকে আমি বাবা বলে ডেকেছিলাম। সেই বাবা ডাকাটা হয়তো আমার ভুল হয়েছিল, কিন্তু আমি জানতে চাই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গায়ে আপনি কোন অধিকারে হাত তুলেছেন? তার জবাব আমি তোকে পরে দেব, কিন্তু আমি জানতে চাই যে মা আশীর্বাদের চুমুতে চুমুতে তোর কপাল ভরিয়ে দিয়েছে, সেই মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস কোন অধিকারে? আমি জানতে চাই যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, বুকের রক্ত দিয়ে তোকে মানুষ করেছে, সেই মায়ের মাতৃত্বকে অপমান করেছিস কোন অধিকারে? জানতে চাই যে মা সমস্ত দুঃখ যন্ত্রণায় নিজেকে পুড়িয়ে মায়ের মমতা দিয়ে তোর বাবার অভাব পূরণ করেছে, সেই মমতাময়ী মায়ের বুকে তুই তুই আঘাত করেছিস কোন সাহসে? হ্যাঁ, আজ তোকে আমি এমন শাস্তি দেব যাতে ভবিষ্যতে আর কোন সন্তান তোর মতো তার মাকে অবজ্ঞা করতে না পারে, অবহেলা করতে না পারে। ভাইজান, নিজের সন্তানের রক্তে নিজের হাত রাঙাবেন না। নিজের সন্তান? হ্যাঁ ছোট সাহেব, এখনো কি বুঝতে পারেননি যে আঘাতে মমতা জড়ানো থাকে, যে আঘাতে রক্ত রক্তের জন্য কথা বলে, সে আঘাত আর কারো নয়, জন্মদাতা পিতার। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। সরে যা। ক্ষমা আমি তোকে তখনই করব যখন তোর মা তোকে ক্ষমা করবে, তার আগে নয়। ভাইজান, ভাইজান, রাজীব, রাজীব! মা, আপনি? খবরদার! যে সন্তান বাবাকে অবজ্ঞা করতে পারে, অবহেলা করতে পারে, সেই অকৃতজ্ঞ সন্তানের মা আমি নই। মা? বল, যে বাবা সারাটি জীবন ধরে সমস্ত দুঃখ যন্ত্রণাকে নিজের বুকে চাপা দিয়ে তোকে মানুষ করেছে, বড় করেছে, সেই বুকে বিশ্বাসঘাতকতার ছুরি মেরে চলে এসেছিস কেন? যে বাবা পরে দয়ার করুণাকে ঘৃণা করে নিজের আদর্শ আর যোগ্যতা দিয়ে তোকে পথ চলতে শিখিয়েছে, আর তুই তার সেই আদর্শকে অপমান করেছিস কেন? যে বাবা একদিন তার কোটিপতি শ্বশুরের যৌতুককে ভিক্ষা মনে করে ফিরিয়ে দিয়েছিল, তুই তারই সন্তান হয়ে যৌতুকের জন্য নিজের ঘরকে পর করে দিয়ে শ্বশুরের ঘরকে আপন করে নিয়েছিস কেন? 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 আপনার সব প্রশ্নের জবাব আমি এক এক করে দেব। তার আগে আমার দুটো প্রশ্নের জবাব আজ আপনাকে দিতে হবে। আমার বাবা মানুষের দয়া আর করুণাকে ঘৃণা করে নিজের আদর্শ দিয়ে জীবন করতে চান, সে কথা আমিও জানি, কিন্তু আপনি জানলেন কি করে বলুন? আমার বাবা তার কোটিপতি শ্বশুরের যৌতুককে ভিক্ষে মনে করে ফিরে দিয়েছিল, যে কথাটি আমি সন্তান হয়েও জানতে পারিনি, কিন্তু আপনি তা জানলেন কি করে বলুন? চুপ করে থাকবেন না। আমার বাবার কথা আপনি জানলেন কি করে বলুন? বলুন আপনি কে? আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনার বাবার জীবনের সমস্ত ঘটনা তিনিই জানতে পারেন, তিনিই বলতে পারেন। যিনি তার সবচেয়ে আপন, তার স্ত্রী। রহমত চাচা? হ্যাঁ হ্যাঁ রাজীব সাহেব, আপনি রাজীব নন, আপনি যে ওনার নয়ন, উনি আপনার মা, যার বুকের রক্ত
আপনার শরীরের প্রতিটি রক্তকণার সাথে মিশে আছে। উনি সেই মা যিনি 20টি বছর ধরে খোদার কাছে দুহাত তুলে আপনার জন্য মঙ্গল কামনা করেছেন। আপনাকে হারানোর ব্যথা বুকে নিয়ে টুকরে টুকরে কেঁদেছেন। চাচা, চাচা, আমার মা গেল কোথায়? মা, মা। আমি ম্যানেজার বলছি, আপনার মা এখন আমার কাছে, জোর করে তুলে নিয়ে এসেছি। যদি জীবিত অবস্থায় মাকে ফিরে পেতে চান তাহলে পুলিশে খবর না দিয়ে এই মুহূর্তে আলিপুরের পোড়ো বাড়িতে চলে আসুন। আপামনি, মা, আপামনি, এই যে চোর সাহেব, আপামনি কোথায়? মা কোথায়? মাকে ম্যানেজার জোর করে তুলে নিয়ে গেছে। ম্যানেজার মাকে তুলে নিয়ে গেছে? পুলিশে খবর দিয়েছেন? পুলিশে খবর দিতে হবে না রহমত চাচা, মায়ের দুটো সন্তান এখনো বেঁচে আছে। ভাইয়া, কামাল, আমরা দুই ভাই বেঁচে থাকতে ম্যানেজার কেন? পৃথিবীর এমন কোন শক্তি নেই আমাদের মাকে আটকে রাখতে পারে। চলো। ভালো চাও তো সবাই জানার আগে আমাকে ছেড়ে দাও। আমি তো টেলিফোনে ছোট সাহেবকে সব কিছু জানিয়েছি, উনি আসছেন। উনি এলেই দলিলে সই করে দেবেন, তা নইলে মা হয়ে সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে। তুই? হ্যাঁ, মেয়ে মানুষের উপর অত্যাচার এ আমি কিছুতেই সহ্য করব না। ওনাকে ছেড়ে দাও, নইলে তাই বলে ছেলে হয়ে বাপকে গুলি করবি? কর্তা। বাবা। কিন্তু খেলনা পিস্তল বলে তুমি বেঁচে গেলে। খেলনা পিস্তল? এটা কিন্তু আসল পিস্তল। বাপের সাথে আর কি? হারামজাদা! বাপ তুলে গালি দিবেন না। সরকার ম্যানেজার, এখনো বলছি আমাকে ছেড়ে দাও। ওকে আসতে দে। আসুন আসুন, আপনার জন্য আপনার মা অপেক্ষা করছেন। করছেন কি? ম্যানেজার, মাকে ছেড়ে দিন বলছি। নিশ্চয়ই ছেড়ে দেবো, তার আগে ওনাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে আনুন, তারপর। দলিলে সই করে দাও মা। কিছুতেই না। এই সম্পত্তির জন্য, এই সম্পত্তির জন্য আমি তোমাকে হারাতে পারবো না মা। এই তো সন্তানের মতো কথা, অবুঝ মায়ের বুদ্ধিমান ছেলের মতো ওরে বাবারে, কে ওটা মায়ের বুদ্ধিমান ছেলে আর এটা মায়ের বেয়াদব ছেলে। হা করে দেখছিস কি? হারামজাদাকে ধর। মায়ের সুসন্তান আর কুসন্তান দুজনেই মায়ের পাশে গিয়ে দাঁড়াও। নিশানা গড়বড় হলেও যেন কারো না কারো মৃত্যু ঘটে।
ভেবেছিলাম আইনত সম্পত্তিটার মালিক হব, কিন্তু তা যখন হবে না তখন এক এক করে আপনাদের খুন করে বেআইনি ভাবে সম্পত্তিটা হজম করে ফেলি। দুঃখ হচ্ছে আপনাদের এই বিপদের সময় পাশে দাঁড়াবার কেউ নেই। আছে ম্যানেজার, সন্তানের জন্য বাবা আর স্ত্রীর জন্য তার স্বামী বিপদে ঠিকই পাশে এসে দাঁড়ায়। পালাচ্ছে কোথায়? আমার আব্বাকে মারবে না, আব্বা তোমাকে মার থেকে বাঁচিয়ে দিলাম। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক বাবা। ভাই অ্যারেস্ট করে কি? হ্যাঁ, এই যে সবগুলো নিয়ে যান, সবগুলি। আব্বা শ্বশুর বাড়ি যাবে, কি মজা। লাথি মারবো হারামজাদা। তুই আমাকে ধরিয়ে দিলি, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, তোর ছেলেও একদিন তোকে ধরিয়ে দেবে। আমি বিয়ে করলে তো আমার তোমার অভিশাপ লাগবে না, আমি বিয়ে করবো না, তোমার অভিশাপ লাগবে না। এই তোরটা নিয়ে যান, তারপর তুমি আটকে দেবো। আব্বু আব্বু উষ্টা তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, লজ্জা নাই বেহায়া। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি স্ত্রীর কাছে স্বামী তার একমাত্র আপনজন। আমাকে ক্ষমা করে দাও। ভুল আমিও করেছি, ক্ষমা শুধু তুমি একা চাইবে কেন? আমাকে ক্ষমা করে দাও। বছর অনেক কেঁদেছ, আর কেঁদো না, আর কেঁদো না রানী। কাঁদতে আমায় বাধা দিও না। কান্নার মাঝে যে এত সুখ লুকিয়ে থাকে আমি আগে অনুভব করিনি। এই কান্না আমার সুখের কান্না। আপামনি, এবার ওদের ক্ষমা করে দিন। রহমত ভাই, সন্তানদের ক্ষমা করাই যে মা বাবার ধর্ম। রিনি ঠিক বলেছে রহমত ভাই। জি জি বাবা, মা, রিনি, ক্ষমার পালা শেষ হয়েছে, এবার যে আমাদের যাওয়ার পালা। বাবা, আমাদের রেখে তোমরা কোথায় যাবে? একদিন আমরা যে ফুলের পাহাড় তৈরি করে দুজন দুজন থেকে দুদিকে ছিটকে পড়েছিলাম, আজ সেই ফুলের পাহাড় পেরিয়ে ফিরে যাচ্ছি আমাদের ফেলে আসা ছোট্ট সুখের ঘরে, যে ঘরে যাবার জন্য আমরা এতটা বছর ধরে অপেক্ষা করেছিলাম। আজ আমাদের অপেক্ষা শেষ হয়েছে। এসো বাবা। মা,